প্রথমত পেশেন্টের সাধারণত প্রস্রাবের কিছু সমস্যা হতে পারে। যেমন প্রোস্টেট ক্যান্সারের পেশেন্টের সাধারণত প্রস্রাব শুরু করতে এবং শেষ করতে তিনি সমস্যা বোধ করতে পারেন। এছাড়া প্রস্রাব করার সময় ব্যথা অনুভব করতে পারেন অথবা প্রস্রাবের যে গতি সেটা কমে যেতে পারে। এছাড়া পেশেন্টের ঘন ঘন প্রস্রাব পেতে পারে অথবা রাতের বেলা ঘুম থেকে উঠে প্রস্রাব করার প্রয়োজন হতে পারে। এছাড়া প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত আসতে পারে। দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করতে পারি পেশেন্টের যৌন এবং প্রজনন প্রক্রিয়ায় কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন পেশেন্টের সাধারণত তার যৌন ক্রিয়াকলাপে তার পারফরম্যান্স বা কার্যকলাপ কমে যেতে পারে অথবা তার সন্তান ধারণ করার সক্ষমতায় ঘাটতি দেখা দিতে পারে অথবা তার বীর্যে রক্ত দেখা দিতে পারে। এছাড়া ক্যান্সার যদি ছড়িয়ে পড়ে তাহলে পেশেন্টের যে সমস্ত জায়গায় ক্যান্সার ছড়িয়ে পড়েছে সেসব স্থানে ব্যথা হতে পারে। এছাড়া পেশেন্টের দুর্বলতা লাগা এবং ওজন কমে যাওয়া ইত্যাদি সমস্যা সাধারণত হয়ে থাকে। প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিং খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, যেহেতু আমরা যদি প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিং করে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করতে পারি তাহলে সাধারণত অনেক আর্লি স্টেজে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করা সম্ভব হয়। যদি আর্লি স্টেজে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করা সম্ভব হয় তাহলে প্রোস্টেট ক্যান্সার দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়। দ্রুত চিকিৎসা শুরু করলে প্রোস্টেট ক্যান্সার ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম থাকে। রোগীকে সম্পূর্ণ সুস্থ করা, রোগমুক্ত করার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং পেশেন্টের দীর্ঘ জীবন লাভ করার সম্ভাবনা বেশি থাকে। ক্যান্সার ছড়িয়েছে এটা শুরুতে আমাদের সাধারণত পেশেন্ট যখন চিকিৎসকের শরণাপন্ন হন তখন চিকিৎসক তাকে কিছু সুনির্দিষ্ট প্রশ্ন করে বোঝার চেষ্টা করেন তিনি প্রোস্টেট ক্যান্সারে সত্যিই আক্রান্ত কিনা এবং হলে এটা কোথাও ছড়িয়েছে কিনা, অন্য কোথাও ছড়ানো যদি সন্দেহ থাকে চিকিৎসকের তাহলে চিকিৎসক সেই স্থানের কোনো ব্যথা আছে কিনা, সেই স্থানে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি সুনির্দিষ্ট প্রশ্ন করে থাকেন। এছাড়া পরবর্তীতে চিকিৎসক ওই পেশেন্টকে ডিআরই বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন নামে পরীক্ষা করেন এবং তার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করেন, তার চেস্ট এক্সামিনেশন করেন, তার স্কেলেটাল সিস্টেম এক্সামিনেশন করে বোঝার চেষ্টা করেন ক্যান্সার কতটুকু ছড়িয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী পেশেন্টকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাহায্য নেওয়া হয়, যেমন এমআরআই, পেলভিস উইথ কন্ট্রাস্ট উইথ প্রোস্টেট প্রোটোকল পরীক্ষা করে প্রোস্টেট ক্যান্সার তার নিকটস্থ আশেপাশে অন্যান্য লিম্ফ নোড এরিয়া বা আশেপাশে অন্যান্য অর্গ্যান যেমন রেকটাম, ইউরিনারি ব্লাডার এই সমস্ত স্থানে ছড়িয়েছে কিনা বোঝা যায়। অথবা সিটি স্ক্যান, অ্যাবডোমেন অথবা চেস্ট পরীক্ষা করে অথবা হোল বডি আইসোটোপ বোন স্ক্যান করে অথবা পেট সিটি স্ক্যানের সহায়তায় বোঝা যায় যে ক্যান্সার শরীরে কোথায় কোথায় আছে। প্রোস্টেট ক্যান্সারের কয়েক রকম চিকিৎসা আছে। কোনো চিকিৎসা শুধু ওই চিকিৎসা দিয়েই করা সম্ভব হয়, আবার অনেক সময় কয়েকটি চিকিৎসা সম্মিলিতভাবে করা হয়। যেমন প্রোস্টেট ক্যান্সারে অনেক সময় অপারেশন প্রয়োজন হয়, হরমোন থেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি ইত্যাদির মাধ্যমে চিকিৎসা করা হয়। কখনো কখনো 2 বা ততোধিক চিকিৎসা একসাথেও দেওয়ার প্রয়োজন হতে পারে। তো আমাদের দেশে সাধারণত অপারেশন, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি মোটামুটি সবগুলো চিকিৎসারই সুযোগ আছে। প্রথম কথা হচ্ছে ক্যান্সার শুনে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ক্যান্সার যদি হয় প্রথমে পেশেন্টকে জানতে হবে তার এটা সত্যিই ক্যান্সার কিনা এবং সেজন্য তাকে চিকিৎসকের সাথে প্রয়োজনীয় আলাপ করতে হবে, পরীক্ষা নিরীক্ষাগুলো বুঝতে হবে, চিকিৎসকের সহায়তা নিতে হবে। যদি ক্যান্সার শনাক্ত সঠিক হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্যান্সার কোন স্টেজে আছে সেটা বুঝতে হবে এবং বুঝলে সেটার জন্য কী চিকিৎসা অ্যাভেলেবল আছে সেটা চিকিৎসকের সাথে পরামর্শ করা যেতে পারে এবং সেই চিকিৎসা কতটুকু তার উন্নতি লাভ করার সম্ভাবনা আছে, রোগ কতটুকু ভালো হওয়ার সম্ভাবনা আছে, কতদিন তার ভালো থাকার সম্ভাবনা আছে অথবা দীর্ঘজীবন সে বেঁচে থাকতে পারবে, এগুলো সে চিকিৎসকের সাথে বিস্তারিত আলাপ করবে। আশা করি বিস্তারিত আলাপ করলে এবং রোগের ধরন সম্পর্কে বুঝতে পারলে পেশেন্টের বা রোগীর সব ভয় বা আতঙ্ক ইত্যাদি কেটে যাবে। এছাড়া একজন ডক্টর কাউন্সেলিং করবেন, ক্যান্সার ডায়াগনোসিসের উপর কাউন্সেলিং করবেন, ক্যান্সারের স্টেজিংয়ের উপর নির্ভর কাউন্সেলিং করবেন, ট্রিটমেন্ট অপশান কী আছে এবং কোন ট্রিটমেন্টের আউটকাম কীরকম, সাইড ইফেক্ট কীরকম এবং রোগের প্রগনোসিস অর্থাৎ রোগটা কি সম্পূর্ণ ভালো হবে কিনা, ভালো না হলে পেশেন্ট কতদিন ভালো থাকবেন এবং কতদিন বেঁচে থাকবেন ইত্যাদি বিষয়ের উপর কাউন্সেলিং করবেন। ক্যান্সার রোগীকে অবহেলা না করে
এই রোগের যারা আক্রান্ত তাদের পাশে পারিবারিক সদস্যদের দাঁড়ানো উচিত এবং তাদের ক্যান্সার পেশেন্টদের আপনি জানেন ক্যান্সারের জন্য এইটা 50 রোগীদের ক্ষেত্রে কমন রোগ প্রোস্টেট ক্যান্সার, সেহেতু তাদেরকে নিয়মিত হাসপাতালে নিয়ে আসা এবং তাদেরকে ইনভেস্টিগেশন করানো, চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া ইত্যাদি কারণে পারিবারিক সদস্যদের অনেক ভূমিকা আছে। এছাড়া তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া এবং আর্থিকভাবে সাপোর্ট দেওয়া এটাও পারিবারিক সদস্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রোস্টেট ক্যান্সার বংশগত কারণেও হয়ে থাকে এবং খাদ্যাভ্যাসের কারণেও হয়ে থাকে। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অর্থাৎ বাবা অথবা ভাই তাদের কেউ যদি প্রোস্টেট ক্যান্সারের রোগে ভুগে থাকেন এবং তারা যদি 50 বছর বয়সে শনাক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্তর হার তার সন্তানের ক্ষেত্রে প্রায় 7 গুণ বেশি সাধারণ জনসাধারণের তুলনায়। কিন্তু তাদের বাবা অথবা ভাই যদি 70 বছর বয়সে শনাক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রায় 4 গুণ রিস্ক থাকে তাদের সন্তানের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হওয়ার। এছাড়া যাদের BRCA1 BRCA2 মিউটেশন থাকে তাদের ক্ষেত্রেও প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া কিছু খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য দায়ী। এছাড়া স্থূল বা ওবেসিটি রোগ অথবা অনিয়মিত ব্যায়াম, ধূমপান, মদপান ইত্যাদিও প্রোস্টেট ক্যান্সারের কারণ। প্রোস্টেট ক্যান্সারের অপারেশন ছাড়া নির্মূল করা যায় কিনা এটা নির্ভর করছে যে প্রোস্টেট ক্যান্সার কোন স্টেজে আছে। তবে যদি এটা আর্লি স্টেজে থাকে তাহলে অপারেশন ছাড়া শুধুমাত্র অ্যাক্টিভ সার্ভেলেন্সের মাধ্যমে অথবা শুধু রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করে অপারেশন ছাড়া রোগীকে সম্পূর্ণ ভালো রাখা সম্ভব। এটা নির্ভর করছে প্রোস্টেট ক্যান্সার কোন স্টেজে আছে। যদি প্রোস্টেট ক্যান্সার আর্লি স্টেজে হয় তাহলে অপারেশন করার সুযোগ আছে, তবে অপারেশনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেমন অপারেশন পরবর্তী সময়ে প্রস্রাবে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং তার যৌন প্রজনন প্রক্রিয়ায় কিছু সমস্যা দেখা দিতে পারে। রেডিওথেরাপি সেক্ষেত্রে একটি নন ইনভেসিভ প্রসিডিওর, যেটাতে অপারেশনের প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে পেশেন্টের অপারেশনের সাইড এফেক্টগুলো এড়ানো সম্ভব। প্রোস্টেট ক্যান্সারের অপারেশনের পর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। প্রোস্টেট ক্যান্সার অপারেশনের পর অনেক সময় প্রস্রাব করতে সমস্যা হতে পারে, প্রস্রাব ধরে রাখতে সমস্যা হতে পারে এবং ঘন ঘন প্রস্রাব হতে পারে, রাত্রেবেলা প্রস্রাব করতে উঠতে হতে পারে। এছাড়া পেশেন্টের প্রজনন প্রক্রিয়ার সমস্যা হতে পারে, সন্তান ধারণ প্রক্রিয়ায় পুরুষের যে ভূমিকা সেখানে বাধা বিপত্তি ঘটতে পারে।